জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রেখেই স্থানীয় নির্বাচন আইনে সুপারিশ রেখেছে ইসি। মঙ্গলবার ইসির 12তম কমিশন সভা শেষে কমিশন সচিব জানান, ভোটে ঋণ খেলাপিদের অংশ নেয়ার বিষয়ে বাধ্যবাধকতা থাকছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় কমিশন। মঙ্গলবার ইসির 12তম কমিশন সভা শেষে সচিব জানান, ভোটে ঋণ খেলাপিদের অংশ নেওয়ার বিষয়ে বাধ্যবাধকতা থাকছে। সেই সাথে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন কারো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সুপারিশ হয়েছে। এসব সুপারিশের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি। এদিকে সেপ্টেম্বর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ধরে ইসি এগোচ্ছে। তবে এ বিষয়ে সরকারের সাথে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। বৈঠকে এনআইডি সংশোধনের জটিলতা বিবেচনায় বেশ কিছু সুপারিশ উঠে আসে। মাঠ পর্যায়ে এনআইডি সংশোধনে পাবলিক পরীক্ষার সার্টিফিকেটকে প্রমাণপত্র হিসাবে ধরা হওয়ার বিষয়ে জানানো হয়। দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, কেন আপনারা জানেন যে কনস্টিটিউশনে এই জিনিসটা বার আছে। স্থানীয় সরকার নির্বাচনের সাথে যে আইনগুলো আছে, 2009-এর যে আইনগুলো আছে 5 স্তরের, এই আইনগুলোর ভিতরে আমাদের কমিশনের বিবেচনায় যে সমস্ত জায়গায় কিছু কিছু মনে হয়েছে যে স্ট্রিমলাইন করার দরকার, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি। অপতথ্য আর সাইবার বুলিং প্রতিরোধে কঠোর অবস্থান নিচ্ছে সরকার। অপরাধীদের আইনের আওতায় আনতে গঠন করা হচ্ছে বিশেষ আইনজীবী প্যানেল। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, সরকার ও মন্ত্রীদের নিয়ে সমালোচনা করতে কোনো বাধা নেই, তবে আইন যেন ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, বিজ্ঞাপন দিতে হয়েছে, ইন্টারভিউ হয়েছে, নানা রকম ভেরিফিকেশন ছিল, সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে। এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। একটা দেশে দীর্ঘদিন যখন একটা এই ধরনের সরকারের অধীনে থাকে, তাদের প্রচুর লোকজন থেকে গেছে। আপনি খুব রাতারাতি এগুলো পরিবর্তন করে ফেলা কঠিন, কিন্তু আপনি যদি খুব গভীরভাবে দেখেন, দেখবেন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তা বা প্রশাসনের কিছু মানুষজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত পাঠাতে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সম্প্রতি দুদককে চিঠি দিয়ে দুবাই পুলিশ। এর জবাবে 2-1 দিনের মধ্যেই পাঠানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আখতারুল ইসলাম। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলার নথি সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর প্রস্তুতি চলছে। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি সহ অঢেল সম্পদ অর্জনের অভিযোগে দুদক 6টি মামলা করে বলে জানান তিনি। জুন মাসের মাঝামাঝি সময়ে পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। এরপরই এই আসামিকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করে দুদক। মাত্র 2 দিনের ব্যবধানে সমস্ত নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণ পাঠায় সংস্থাটি। চিঠির জবাবে 1 মাস পর বেনজিরকে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দিয়ে মামলাসহ কিছু বিষয়ে ব্যাখ্যা তলব করে সম্প্রতি বাংলাদেশকে চিঠি দেয় দুবাই পুলিশ। চিঠি হাতে পেয়ে সেই জবাব প্রস্তুত করতে শুরু করেছে দুদক। এর মধ্যে 74 কোটি টাকার অবৈধ সম্পদ মামলায় বিচার কাজ শুরু হয়েছে। একদমই সম্প্রতি দুবাই পুলিশ থেকে কয়েকটা বিষয়ে মূলত ক্লিয়ারেন্সের জন্য তারা আরেকটা পত্র প্রেরণ করেছেন। এই পত্র দুর্নীতি দমন কমিশনেও এসেছে। দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট যে বিষয় আছে, দুদকের তদন্ত কর্মকর্তা সেটা প্রস্তুত করছেন। খুব শীঘ্রই হয়তো এই যে বিষয়গুলো জানতে চাচ্ছেন, যেটা ক্লিয়ার করে কয়েকদিনের মধ্যে হয়তো পাঠাবেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে 45 বছর ধরে গ্রেপ্তার করা হয় তাকে। সোমবার তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে।
যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। তবে প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোডাকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য। আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। বাধ্যতামূলক মধ্যস্থতার মাধ্যমে 1 বছরে মামলার সংখ্যা 25 লাখে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10 জেলায় মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করা যাবে না। দেশে 45 লাখ মামলা চলমান আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ফেব্রুয়ারি থেকে 4 মাসে আদালতে মামলা দায়েরের হার 62% কমেছে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে বলেও দাবি করেন মন্ত্রী। বলেন, মধ্যস্থতার প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। 2026-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই একই পিরিয়ডে 2001 থেকে কমে এটা 661তে এসেছে, 66.97% কমেছে। আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো এবং সেটা যদি পারি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। একদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের হয়রানি কমবে এবং অর্থনৈতিকভাবে যারা মামলায় নিপতিত হচ্ছেন অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও 2 সন্দেহভাজন সাবেক সেনা সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। সন্দেহভাজনরা হলেন সিরাজগঞ্জের মেঘাই গ্রামের সুলাইমান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম এবং কুমিল্লার রাজাপাড়া লক্ষ্মীনগর গ্রামের এম এ হান্নানের ছেলে ফয়সাল আহমেদ রাব্বি। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত 17 জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত 1-এর বিচারক মমিনুল হক তদন্তের স্বার্থে তাদের ডিএনএ সংগ্রহের অনুমতি দেন। এর আগে মামলার সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস ম্যাচ করা হয়। এদিকে তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন জাহিদুজ্জামান ও শাহিনুল আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। শাহিনুল আলম কুয়েতে এবং জাহিদুজ্জামান কোথায় অবস্থান করছেন তা এখনও নিশ্চিত নয়। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে নতুন আইন নিয়ে আসছে সরকার। এই আইনে এখনও মত দ্বিমত থাকলেও প্রয়োগের ক্ষেত্রে সুরক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত কিশোরী তরুণীদের ডিজিটাল সম্পৃক্ততা ও রীতিনীতি বিষয়ক সেমিনারে প্রতিমন্ত্রী একথা জানান। কোনো শিক্ষার্থীকে বা কোনো নারীকে হেনস্থা করা হলো, সেই ডিজিটাল হেনস্থার জন্য আচ্ছা ঠিক আছে একটা কমেন্টই তো করেছে ফেসবুক বা ইনস্টাগ্রামে, একটা ফেক ছবিই তো ছেড়েছে। ইট শুড বি দিস ইজি, ইট শুড নট বি দিস ইজি। কারণ আপনি চিন্তা করেন যে আপনার কন্যা সন্তানকে বাড়িতে এসে যদি কেউ মুখের উপরে এরকম আক্রমণ করতো, আপনি কি এত সহজে ছেড়ে দিতেন? আরে ছোট মানুষ ভুল করেছে, এভাবে ছেড়ে দিতেন। এভাবে যদি সেখানে ছেড়ে না দেওয়া হয়, তাহলে এই আক্রমণটা যখন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, লাইকি, হোয়াটএভার আর যত কিছু আছে, আমি এগুলোর সাথে পরিচিতও না, সেগুলোতেও যদি হয়, তাহলে সেখানেও শক্ত নীতিমালার প্রয়োজন আছে।
দেশের প্রতিটি বিভাগের আওতায় জেলা উপজেলা পর্যায়ে থাকা সকল কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে প্রাথমিক শিক্ষার সমস্যা সমাধানে কাজ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই মিলনায়তনে একথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী আরও বলেন, শিক্ষাকে আনন্দময় করতে প্রাথমিক শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করছে সরকার। একই সাথে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী করতে সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় প্রাথমিক শিক্ষকদের আগ্রহ রাজধানীর ঢাকা কেন্দ্রিক বেশি থাকায় গ্রামাঞ্চলে শিক্ষক সংখ্যা কম বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষক সংকট দূর করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমাদের নতুন বাজেট অ্যালোকেশন হওয়ার আগেই আমরা কয়েকজনের অনুদান নিয়ে কত লক্ষ দিচ্ছি? 3.5 লক্ষ ড্রেস আমরা এই 180 দিনের ভিতরেই আমরা বিতরণ করব। আমরা ওনার কাছে প্রোগ্রাম চাইবে, উনি দেবেন। কেন তিনি বাচ্চাদেরকে ড্রেস দিচ্ছেন? টু অ্যাট্রাক্ট ইন স্কুল, এটারই চাচ্ছেন। এখন বাচ্চাদের স্কুলে অ্যাট্রাক্ট করার জন্য যা যা করণীয় তিনি করে চলছেন। নতুন প্রজন্মের মধ্য থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই পেশাগত কাজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মনে রাখতে হবে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত সভায় কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সরকারের 31 দফা বাস্তবায়নে চিকিৎসক ও কর্মকর্তা সহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধে জাতির জীবনে বারবার আসে না, তবে গণঅভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটে বলে মন্তব্য করেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মুক্তিযুদ্ধের চেতনা এই আপনাদের শিক্ষিত মহল থেকে, আজকের জেনারেশন থেকে যেদিন আপনাদের ধ্যান ধারণা থেকে উঠে যাবে, আমি বলে যাই, you will lose to the sovereignty and you will lose to the importance of independence of this country. অনেকে 71-এর সাথে অনেক কিছুকে তুলনা করতে চায়, বাট একটা বার ভাবুন 71 কি দিয়েছে? ওনারা দিয়েছেন একটি সরকার, সর্বোপরি দিয়েছেন সার্বভৌমত্ব। জনগণের কাছে যে ওয়াদাকৃত যে সমস্ত কথা ছিল, প্রত্যেকটি জিনিস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার বাস্তবায়ন করার চেষ্টা করছে। একটা দুর্দশাগ্রস্ত একটা অর্থনৈতিককে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশ মুদ্রাস্ফীতি বলেন গ্র্যাজুয়ালি কমছে, আস্তে আস্তে স্টেবিলিটি আসছে এবং সরকার তার যে ওয়াদা প্রত্যেকটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও রাজনৈতিক সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির নেতারা। নীলফামারীর জলঢাকায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বিএনপি শুধু গণভোটের বিষয়ে অবস্থান পরিবর্তন করেনি, তারা নিজেদের ঘোষিত 31 দফা থেকেও সরে এসেছে। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, বিএনপির খাল খনন কর্মসূচি ও কার্ড বিতরণ কার্যক্রমে অনিয়ম হয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বিএনপি সেই আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে। বক্তারা 5 আগস্টের ঐক্যের কথা তুলে ধরে বলেন, জুলাই আন্দোলনে কোনো দল নয়, পুরো বাংলাদেশ একসঙ্গে ছিল। এ সময় বিএনপিকে সংস্কারের পথে আসার আহ্বান জানান এনসিপি নেতারা। পথসভা থেকে স্থানীয় সরকার নির্বাচনের কয়েকজন প্রার্থীর নাম ঘোষণাও করা হয়। গণভোটের 70% মানুষ গণভোটের পক্ষে তারা মতামত দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই গণভোটকে এখন আর মানা হয় না। ইতিমধ্যে বিএনপি সরকার তাদের 31 দফার যে কমিটমেন্ট, সেখান থেকেও তারা সরে এসেছে। নদীতে হলো পানি নাই, আরেকজন হলো খাল খনন করতেছে। নদীতে পানি না থাকলে খালে কই থেকে পানি আসবে? তাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। খাল খননের নামে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ বালু খাচ্ছে, মাটি খাচ্ছে। খাল খনন তো দূরের কথা, খালগুলো খেয়ে ফেলতেছে তারা।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হাসান দায়িত্ব পালনকালে সহযোগিতা করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন সফল ও সুচারুভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি বাহিনীর উন্নয়নে বিদায়ী নৌপ্রধানের ভূমিকার প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ে সচিবগণ উপস্থিত ছিলেন। আগামী 23 জুলাই নতুন নৌপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ফরিদপুরে অটোচালক নাইম শেখ হত্যা মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায় 2022 সালের 21 এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাইম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলার অপর আসামি আশিক শেখের বিচার শিশু আদালতে চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার বারোঘড়িয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির একটি লোহার মই বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়ে যায়। সেই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। তাদের উদ্ধার করতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন। ময়মনসিংহে ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শম্ভুগঞ্জ থেকে সাহেব কাছারির দিকে যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সড়কে উঠছিল ব্যাটারি চালিত অটোরিকশাটি। এ সময় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে আটকে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার 1 যাত্রী। গুরুতর আহত 3 নারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন আরও 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা, সদর উপজেলার রঘুরামপুর এলাকার আবেদা এবং নগরীর জুবলিঘাট এলাকার দেবরাজ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 702 জনের। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও 95 জন প্রাণ হারিয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য, যেখানে সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেয়া নতুন তথ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন 1008 জন, যেখানে 130 জন নিশ্চিত হাম রোগী রয়েছেন। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 878। এই সময়ে 1218 জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 879 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 15 মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,19,448 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 14,708 জন। উজানের ঢল আর টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন নদ নদীর পানি ওঠানামা করছে। সিলেট অঞ্চলে পানি কমলেও নতুন করে বাড়ছে যমুনার পানি। এতে বগুড়া ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মধ্যে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। বগুড়ার ছাড়িয়াকান্দিতে গত
24 ঘন্টায় যমুনার পানি বেড়েছে 11 সেন্টিমিটার। যদিও এখনও বিপদসীমার নিচে রয়েছে নদীর পানি, তবে প্লাবিত হয়েছে কিছু কৃষি জমি। অন্যদিকে সিরাজগঞ্জে গত 7 দিনে যমুনার পানি বেড়েছে প্রায় 1 মিটার, তলিয়ে গেছে নিচু এলাকার ফসলি জমি, বাড়ছে নদী ভাঙনও। এদিকে সুনামগঞ্জে পানি কমতে শুরু করলেও নতুন করে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। তিস্তার পানি বিপদসীমার নিচে থাকলেও ডুবে গেছে চরাঞ্চলের অনেক জমি। ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর পানি কমলেও বেড়েছে ভাঙন। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে সিলেট ও সুনামগঞ্জ স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি আগামী 72 ঘন্টায় কয়েকটি নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্টরা নদী তীরবর্তী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আগামী 3-4 দিন দক্ষিণ অঞ্চলে বেশি হবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এবং চট্টগ্রামও আগামীকাল থেকে একটু একটু করে বৃষ্টি বাড়বে। এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বাড়বে, তারপর হচ্ছে আবার বৃষ্টিটা কমে একটা ব্রেক হবে, কারণ মৌসুমের কিছুটা সক্রিয়তা কমে যাবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন হচ্ছে প্রায় 3200 টন বর্জ্য। এর মধ্যে সিটি কর্পোরেশন পরিষ্কার করতে পারছে প্রায় 2200 টন, আর বাকি 1000 টন বর্জ্য গিয়ে পড়ছে ড্রেন, নালা ও কর্ণফুলী নদীতে। জেলা প্রশাসনের আয়োজিত পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধ সংক্রান্ত সভায় এই তথ্য জানান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, হাটবাজার ও বাসাবাড়িতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আগামী শনিবার চট্টগ্রাম জুড়ে শুরু হবে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। নাগরিক সেবা দ্রুত পেতে আমাদের চট্টগ্রাম অ্যাপ ব্যবহারের আহ্বান জানান মেয়র। অনেকের বাসায় জানলা দিয়ে কিন্তু ময়লাগুলো ফেলে দিচ্ছে। মেড সার্ভেন্ট আছে, অথবা ইভেন বাড়ির যিনি গৃহকর্ত্রী আছেন, উনিও দেখবেন যে ময়লাগুলো ফেলে দিচ্ছেন। ইভেন আমাদের গৃহকর্তারাও দেখবেন হাতে ব্যাগটা নিয়ে ময়লার এদিক ওদিক তাকিয়ে আস্তে করে খালের মধ্যে ফেলে দিচ্ছে। এই যে সিভিক অ্যাওয়ারনেস, এটা আমরা ট্রাই করছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করাটা আসলে আমাদের সবচেয়ে বড় দিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে 9 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনরত জুনিয়র টি সুমন আলী এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্থা করেন। অবরোধের কারণে রাজশাহী স্টেশনে আটকা পড়ে সিল্ক সিটি, বনলতা এক্সপ্রেস সহ একাধিক আন্তনগর ট্রেন। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জরুরি বৈঠকে অভিযুক্ত টিটিকে সাময়িক বরখাস্ত এবং ঘটনার তদন্তে 2টি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসা ব্যবস্থা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে গভীর রাতে চলাচলকারী আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের আশ্বাসের পর বিকেলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর রাজশাহী থেকে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বগুড়ার কাহালু উপজেলার পুকুরের পানিতে ডুবে 2 ভাই বোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় আসাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম এবং ফারুক মণ্ডলের ছেলে ফাহিম ও মেয়ে সুরাইয়া। স্থানীয়রা জানান, প্রথমে জাকিরুলকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিখোঁজ ফাহিম ও সুরাইয়াকে খুঁজতে গিয়ে পুকুর থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে একই পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকার সাভারে গণপিটুনিতে আবুল খায়ের পাটোয়ারি নামের এক জেলে নিহত হয়েছেন। সন্ধ্যায় সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের পাটোয়ারি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদি গ্রামের লোকমান পাটোয়ারির ছেলে। পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় তারা। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের গোপালপুরে একদিনের ব্যবধানে যমুনা নদীর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল ও বিকেলে শাখারিয়া এলাকায় কয়েক দফায় ভাঙন দেখা দেয়। এতে ঝুঁকিতে পড়েছে নদী রক্ষা বাঁধ ও আশেপাশের এলাকা। একই সঙ্গে ভূঁইয়াপুর তারাকান্দি সড়কের মাঝখানে নতুন করে ফাটল তৈরি হওয়ায় 3 দিন ধরে ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। পরে ক্ষতিগ্রস্ত প্রায় 100 ফুট এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঈনুদ্দিন জানান, পানির তীব্র চাপে সড়কের প্রায় 60 মিটার অংশ ধসে গেছে। পরিস্থিতি মোকাবেলায় জিও ব্যাগ ফেলার পাশাপাশি নদীর গতি প্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, বাঁধ ভেঙে গেলে গোপালপুর সহ আশেপাশের কয়েকটি উপজেলা বন্যার ঝুঁকিতে পড়তে পারে। পঞ্চগড় রেলওয়ে স্টেশনের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এক্সকাভেটর দিয়ে দোকানপাট, হোটেল ও ঘর বাড়ি ভেঙে ফেলা হয়। রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদের পর ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লাইসেন্সের চেষ্টা করেও তারা পাননি। এ সময় তারা অনিয়মের অভিযোগও তোলেন। তবে রেল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, একাধিকবার নোটিশ ও নির্দেশনা দেওয়ার পরও অবৈধ স্থাপনা সরানো না হওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কর্মকর্তারা আরও জানান, কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিভা অন্বেষণের মেগা আয়োজন নতুন করে স্পোর্টস 2025-26-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শেষে এখন জাতীয় পর্যায়ে পৌঁছেছে এই আয়োজন। তিনি জানান, খেলাধুলা তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সেরা পারফর্ম করা ক্ষুদে ক্রীড়াবিদদের বাছাই করে বিকেএসপিতে ভর্তির ব্যবস্থা করা হবে এবং তাদের পড়াশোনা ও প্রশিক্ষণের দায়িত্ব নেবে সরকার। এবারের আসরে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় ইভেন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10টিতে। আগামী 27 জুলাই আর্মি স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউসবোটকে 20,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান চলাকালে পর্যটকদের জন্য প্রস্তুত করা খাবারে ক্ষতিকর ও নন ফুড গ্রেড উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া নিরাপদ খাবার পানির ব্যবস্থা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়মও ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট হাউসবোট কর্তৃপক্ষকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও পর্যটকদের নিরাপদ সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এগুলা খাবারের জন্য না, কিসের জন্য এখানে রাখছেন? তুমি নোট নাও। নিষিদ্ধ দ্রব্য, খাদ্যদ্রব্য, নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ট্রেসেবিলিটি নাই। কি আছে দেখি? ভিনেগার। সাভারে 3 মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। দুপুরে সাভারের নামাগেন্ডা এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনি, জাভেদ ও ইসমাইল নামের ৩ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে 238 পিস ইয়াবা, 5 গ্রাম হেরোইন ও 300 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছে, এলাকাকে মাদক মুক্ত রাখতে তাদের এই অভিযান চালানো হয়েছে। পরে উদ্ধার হওয়া মাদক সহ আটক 3 জনকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা মাদক পরীক্ষা করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতারা। সংগঠনের সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ডক্টর ফিরোজ কবির নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় সংগঠনের নেতারা বলেন, দেশের মানুষের জন্য মানসম্মত, বৈজ্ঞানিক ও সহজলভ্য ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করা, পেশার মান উন্নয়ন এবং নিবন্ধন ও পুনর্বাসন সেবায় কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত পরিষদ কাজ করবে। টানা 10ম রাতের মতো হামলা, মুহুর্মুহু হামলায় কেঁপে উঠেছে ইরান। বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে বন্দর আব্বাসের সিরিক, কাশেম আইল্যান্ড, চাবাহার ও কোনারাক থেকে। দেশটির দক্ষিণ উপকূল লক্ষ্য করে মঙ্গলবার হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র উপসাগরীয় দেশগুলোতে হামলায় নিহত প্রত্যেক মার্কিন সেনার প্রাণের বিনিময়ে ইরানকে গুনতে হবে কয়েক গুণ মাসুল, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জবাবে যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েতে ফের হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধের এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। এর মধ্য দিয়ে নতুন মাত্রা নিল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে আসলে তাকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, নেতানিয়াহুকে কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না, কারণ তিনি ইরানের বিরুদ্ধে লড়ছেন। বরং সেসব ব্যক্তিদের আটক করা উচিত যারা ইরানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর আগে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা যায় কিনা তা মন্তব্য করেন নিউ ইয়র্ক সিটির মেয়র জাহরান মামদানি। তিনি বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে তার প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে কিনা তা খতিয়ে দেখছেন। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী স্লিপার বাসে আগুন লেগে 7 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 5 জন। গত মঙ্গলবার স্থানীয় সময় ভোর 2:30টার দিকে দেশটির দং নাই প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ল্যামডং প্রদেশ থেকে হোচিমিন শহরের দিকে যাচ্ছিল। চলন্ত অবস্থায় প্রথমে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাঁধে ধাক্কা খায়। এতে বাসটির ভেতরে আগুন ধরে যায়। এরপর আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে যায়। এ সময় অনেক যাত্রী ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্ব এশিয়ার 10-11 দেশের সংগঠন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় 4 দিনের বৈঠকে বসছেন। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এই বৈঠকে বসল। বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, হরমুজ প্রণালী দিয়ে অবাধে জ্বালানি সরবরাহ নিশ্চিত, মূল্যস্ফীতি কমানো ও বৈশ্বিক প্রবৃদ্ধি স্থির রাখার মতো বিষয় প্রাধান্য পেয়েছে। এছাড়া আলোচনা থেকে চীন ফিলিপিন্সের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সামুদ্রিক নিরাপত্তা ও আচরণবিধি নিয়ে একটি সমাধান আসার সম্ভাবনা আছে। পাশাপাশি মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও সংঘাত নিরসনে আসিয়ানের শান্তি উদ্যোগ বা
5 পয়েন্ট কনসেনসাস বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা হবে। মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে সাইডলাইনে আসিয়ানের 11টি সংলাপ অংশীদার দেশের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান এবং ভারত সহ বিশ্বের শীর্ষ কূটনীতিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। কানাডার পণ্যে 50% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। 2,000 কোটি ডলারের শুল্ক বৃদ্ধির নতুন নীতি কার্যকর হবে 30 দিনের মধ্যে। সোমবার শুল্ক আরোপের ঘোষণা এলেও এটি কার্যকরে সময় বেঁধে দেওয়া হয়েছে 30 দিন, অর্থাৎ এ সময়ের মধ্যে শুল্ক পুনর্বিবেচনার আলোচনার সময় পাবে কানাডা। যুক্তরাষ্ট্র থেকে গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল আমদানিতে কানাডা বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর জবাবে ওয়াইন, সিমেন্ট সহ কানাডার বিভিন্ন পণ্যে দেন শুল্কমুক্ত থাকছে জ্বালানি, মাছ, গুরুত্বপূর্ণ খনিজ ও পটাশ সার। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের সুরক্ষায় এই পদক্ষেপ জরুরি ছিল বলে মন্তব্য হোয়াইট হাউসের। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনার গতি বাড়ানোর উদ্বেগের কথা জানিয়েছেন কানাডা প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামায় 15 থেকে 50%, নির্দিষ্ট কাঠে 35%, গাড়ির সুনির্দিষ্ট যন্ত্রাংশে 25% পর্যন্ত কানাডার বিভিন্ন পণ্যে আগে থেকেই শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসাবে মার্কিন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যানবাহনে 25% শুল্ক দিয়েছে কানাডাও। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সবশেষ টেস্ট সিরিজের দল থেকে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং নাথান লয়ন থাকছেন স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে এই 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নিজেদের গ্রীষ্মকালীন ক্রিকেটীয় সূচি শুরু করবে বাংলাদেশ, যে কারণে মূল টেস্ট স্কোয়াডের সবাইকেই রাখা হয়েছে। সবশেষ বাংলাদেশের মাটিতেই একেবারে সর্বশক্তির দল নিয়ে হাজির হয়েছিল অজিরা। সেই হিসাবে সাদা পোশাকে বেশ শক্ত স্কোয়াডই ঘোষণা করা হয়েছে। অজি, পেস রয়, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের পাশাপাশি চতুর্থ পেসার হিসাবে স্কট বোল্যান্ডকেও রাখা হয়েছে একাদশে। ব্যাটিং ইউনিটে ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুসন, স্টিভ স্মিথরা থাকছেন টাইগার বোলারদের নিরীক্ষা নিতে। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার 2 ম্যাচের এই সিরিজ শুরু হবে 13 আগস্ট থেকে। বিশ্ব ফুটবল হারালো তার অন্যতম কিংবদন্তিকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, কোচ এবং 2 বারের ব্যালন ডি'অর জয়ী কেভিন কিগান আর নেই। 75 বছর বয়সে দীর্ঘদিনের ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। জুনে চিকিৎসকরা জানান তিনি ক্যান্সারের 4র্থ ধাপে ছিলেন। তার পরিবার ও সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড মৃত্যুর খবর নিশ্চিত করে। নিজের সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন কিগান। ছোটখাটো গড়ন, দুর্দান্ত গতি আর লড়াকু মানসিকতার জন্য ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন মাইটি মাউস নামে। লিভারপুল হয়ে তিনি জিতেছেন 3টি ফার্স্ট ডিভিশন, 1টি FA কাপ, 2টি উয়েফা কাপ এবং ক্লাবটির প্রথম ইউরোপিয়ান কাপ। এছাড়া 1978 ও 79 সালে টানা 2 বার ব্যালন ডি'অর জিতে ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন কেভিন কিগান। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।